সালমা, ওর জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, তুমি পরকিয়া করছো? হ্যাঁ করতেছি। বেঈমান, প্রতারক। হ্যাঁ তুমি বেঈমান প্রতারক, তুমি যাও। আরে বন্ধু খাইছো? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছো, আমি অনেক খুশি হইছি। আরে বন্ধু, তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। আচ্ছা চল ভিতরে চল, দেখ সালমা কে আইছে। আরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো, এই যে আদনান বন্ধু, আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাকতে যে কোনো সময় কাজে আয়া করো, চল বাইরে দেখ। তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। এই ছেলেটা তোর বোনকে বিয়ে করতো, ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। ছিল মোটরসাইকেল দিবে, এর আগেই আমি মোটরসাইকেল চাই, তাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠে একসাথে লোনটা আপনার মোটরসাইকেল আমি কিনে দিন। রাখেন মিয়া আপনার এইসব বিশ্বাস, এইসব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন তাহলে এই বিয়ে হইব না। আর একবার বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পাবো। কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন মইতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকা উঠিতে পারি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম ক, ভালো পাত্র তো পাওয়া যায়। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন, এটা আমার ছেলে আমি ফেরত নিয়ে যাবো। এইরকম খবরে আমি হলে বিয়ে দিব না। ওকিনি তো আপনি এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? ভিক্ষুক? আপনি ভিক্ষুক? না না, আপনি ভিক্ষুক। তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করেন? আপনি যে টুক চাইছেন, একটা মানুষ আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, আপনারা কিনা টাকা চাইছেন? আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, তো ছোট মানুষ এই কথা বলে ফেলছে। আগে চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য ভালো পাত্র পাবেন। তোমার অপমান এরপরেও কি আপনার মনে হয় এই মেয়ের ছেলের বউ বানাবো? আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই ছোট লোকদের বাসায় আন না। আয়। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস তো কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। আমি কত বড় ক্ষতি কেন করলি? কোনো ক্ষতি করিনি, তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবেন। পাত্র? আমার বোন এখন বিয়া করবো কে? ওই পাবো পাত্র, সে যতটা সহজ তোমার কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ, বিয়ে করবো। বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়া করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? তোর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো কি কথা বলতে পারে না? বাবা তাকে প্রশ্ন করেছি, তাকে কথা বলার সুযোগ দাও। ঠিক মানে আমার আব্বা, আমরা যে বস্তিতে থাকি আসলে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। এই জঘন্য বিশ্রী ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারো। বলতে চাও তুমি বাবা? বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি ভুলে যেও না তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথা সেটা তুমি ভালো করে। তুমিও তোমার মতো এক কথার মানুষ। তুমি যদি আমাদেরকে মেনে না নাও, তাহলে বাসা ছেড়ে চলে যাও। আদনান তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে, আর মতো সন্তান আমার দরকার। যাও। চলে যাচ্ছি, তবে জেনে রাখো সহজে কিন্তু এখানে আর ফিরবো না। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো, এই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার। তাহলে তার কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। আদনান যাসনি বাবা? আর তোমার সকল সুযোগ সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো। তোমার যা ইচ্ছে তুমি তাই কর। দেখলে তো কত বড় বেয়াদব জন্ম দিয়েছো তুমি। তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পার, আমি আর বাবাই তো থাকি। না মামুন, আমি সালমাকে বিয়ে করেছি, ওকে আমার কাছেই রাখো। ওভাবেই চাই না বিয়ের পরও সালমাকে কেউ কোনো ধরনের কথা শোনায়। কি করবো? কেউ কিছু করবো না। আচ্ছা বাদ দে, আমরা এখানেই থাকতে পারবো। কি যত দ্রুত সম্ভব চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিটা হয়ে গেলে একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিবো। আচ্ছা কোনো সমস্যা হলে জানিস। ভাইয়া আব্বার দিকে খেয়াল রাখিস, আব্বা তো খালি কান্না করে, পরে কই স্ক্যান করতে কিছু লাগে তাহলে আমি তো এখানে আসি, এখানে আমার লগে দেখা করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাই, ভালো থাকিস। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল, আপনার আমার বিয়ে করাটা উচিত হয়। তোমার জন্য কেন হবে? সবকিছু হয়েছে আমার বাবার অহের কারণ। কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? তারপর আমার বিয়েটা ভাঙা যাওয়ার পর তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়। ওর থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছে। এটা ভেঙে ভালোই তো হয়েছে, আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। আমি সবসময় তোমার পাশে চাই, ভালোবাসা দিই। আপনার আমি কথা দিতে আমি সারা জীবন আপনার পাশে থাকবো। আচ্ছা কালকে কিছু আসবাবপত্র কিনতে যাবো, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমিও আব্বারে কমো কিছু জিনিসপত্র কিনে দিতে। না, বাবাকে কিছু বলবে না, বাবার থেকে কিছু নেওয়া যাবে না। সেটা আসার পরে তো এখানে হাট আছে, আরো কিছু আসবাবপত্র আছে, রান্নার কিছু জিনিসপত্র দাও, যেগুলো কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সালমা, এই সব কিছু নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। আপনি কি পারবো? এত কিছু কেন নিছেন? এত কিছু কি লাগবে? কি বলতেছো তুমি? আমাদের নতুন সংসার না, তা আমাদের অবশ্যই দরকার। দেখো একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। সবগুলো অপ্রয়োজন। আপনি কেন বুঝতেছেন? ওই হিসাব করে চলতে হবে। তাই বলে আমাদের সংসারটা সাজাবো না? ভাই আপনার হিসাব ঠিকই আছে, আমি মানে একটু বেশি কিপটা। না ভাইয়া আমরা কিপটা না, আমরা গরিব। আল্লাহ বাঁচাইলে এই দিন আমরা থাকবো না। একটা চাকরি হয়ে গেল, আপনার দোকান থেকে সব কিছু নিয়ে আসবো, বেশি বেশি করে নিয়ে যাবো, কথা দিচ্ছি। ঠিক আছে ভাই। আচ্ছা কি লাগবে দেখ। শোনেন আমি আপনারা বুঝাই বলতেছি, আপনি 2টা প্লেট দিবে, 2টা চাম, একটা কড়া দিবে, আর হচ্ছে একটা ভাত রন্ধনের পাতিলা দিবে, এগুলোটা দিলেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে, দিচ্ছি। সালমা,
এখন কি মনে হচ্ছে জানো, তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত একটা জীবন আমি উপভোগ করতে পারতাম। কেন আপনি যে বড় লোক বাড়িলেন সুখে আছিলেন না বুঝি? ছিলাম, এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখি না। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত, আবার সকালে যায় রাত্রে আসে, উনি তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। শুনে আপনার একটা কথা বলি, জীবনে টাকা পয়সার মূল্য আছে। আপনার বাবা আপনার জন্য যা করছে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে করছে, কিন্তু আপনি কি করছেন? একটা কষ্ট দিয়ে একটা সবজিওয়ালি মায়ের বিয়ে করে নিয়েছে। বাবার পক্ষ নিয়ে নাও, আমি কিছু মনে করছি না, কিন্তু আমার বাবা আমাদের বিয়েটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? কারণ অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। আচ্ছা কই রে? এখন জানি একটু তেলের বোতল নিয়ে আসেন তো, মনে নাই রানমুখী দিয়ে। আচ্ছা সালমা, সালমা কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? মাথা জানি কেমন ঘুরাইতেছে, পাশে ব্যথা করতেছে মাথা। মাথা ঘুরাচ্ছে? ওই পাচ্ছে নাকি? হয় একটু একটু। তোমাকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি হইতেছেন এসব? তোমার মাথা ঘুরাচ্ছে, তুমি ভাবো, কিন্তু তেমন একটা ভালো লক্ষণ না। চলো, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না আমি কি করে যাবো? বলেছি না তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তুমি। আচ্ছা ঠিক আছে নিয়ে যাই, আগে রান্নাটা শেষ করি। আমার পাশে বসে যদি কিছু হয় আপনার আমার ধরে। আচ্ছা। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বেঁচে কে চলে আসছে প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে ওর খুব মাথা ঘুরছে, ভালো ছিল এসেছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম আপনি একটু টেস্টের রিপোর্ট গুলো দেখেন না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, যে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় হতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে, আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন ছিল, সাথে শারীরিক সম্পর্ক? যে এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে ছেলেগুলোকে তো কথাই কইতাম না, শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম রিপোর্ট। হ্যাঁ, ইউরিন টেস্টে চলে আসছে, আমি করে দেখি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। পুরো একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর যা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বই ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আর আমি দুটো টেস্ট আরো লিখছি, কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখা যায়, ঠিক আছে? ঠিক আছে সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। এটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে না। ইনশাআল্লাহ আমার মন বলতেছে আমার চাকরিটা হয়ে যাবে। ও আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা। হ্যাঁ সমস্যা নাই, ভাই আছে না, আমি ভাইয়ের নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। ঠিক। ভাই এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো, রোকন। হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা পারবি? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি চাকরি করবো। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই বল। আমার জানাশোনা আপাতত নাই। কি ব্যাপার তোমার এমন দেখাইতেছে কেন? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো না। তখন টের পাইনি, আমি আবার কল দিয়ে কথা বলেছি। ইন্টারভিউটা ভালো হয়নি। সত্যি বাস্তবতা অনেক কঠিন। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হয়েছে। একটা না একটা ব্যবস্থা হবে। সালমা তুমি ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তার কি বলেছে? হ্যাঁ ডাক্তার কইছে যে একটু দুর্বল তো, এই জন্য মাথা ঘুরান দিচ্ছে, ঠিক হয়ে যাবে। দেখ তাহলে তো ভালো, কোনো সমস্যা নেই। একটা কথা বলো। কালকে যে আমরা এত কিছু কিনলাম, চাল তো কিনতে মনে নাই, বেলা যে রান্না করবো বাসায় তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। তাহলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। থাক আর লুকাই দেবো না, দেখছি আমি। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, এইসব কাজ করতে তোর বাবা এত বড় লোক, আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতো। তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামু, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে, আমি চাইলেও কিছু কিনতে পারছি না। এই কাজ করছি, পরিশ্রম করছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আসলে মানতে পারতেছি না। আচ্ছা আমার কাজটা প্রায় শেষের দিকে, আমি কাজটা শেষ করে আসছি। সালমা, সালমা। আর ভাইয়া দুই বন্ধু দেখে এক লগে, ভালো হয়েছে। ভাইয়া ভিতরে আয়, আর ব্যবস্থা করি। না রে সালমা, আমু না, কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? সে আদনানে দেখলাম হট সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে, আবার কোটি কোটি টাকা, আর ও কি না এইসব কাজ করতেছে। বাদ দে না দোস্ত, আমাকে কেন বলতে? স্বাস্থ্য কাজে বন্ধু হইয়া বন্ধুর কষ্ট দেখতে অনেক খারাপ লাগে। পরিণতির জন্য আমরাই দায়ী। কি যে বলস, তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি একটা কাজ করেন না, আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, গিয়া কইবেন আপনি আমার ডিভোর্স দিয়েছে, দেখবেন ওনারা আপনার ঠিক মাইনা নিবেন। আর কখনো এই কথাটা মুখে নিবেন। আমার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকবো, কষ্ট করা দরকার সবকিছু করবো। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। শেষ, তাতে কোনো সমস্যা নেই। আমরা বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথে। ভাই এটা লাস্ট কত টাকা রাখতে পারবো? যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে নেবো। এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। সালমান আমার কাছে 500 টাকা আছে, এই শাড়িটার দাম তো অনেক বেশি। একটা কাজ কর, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবে না, সমস্যা নাই তো। তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিবে। না না, মার্কেটে যেহেতু এসেছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি, কম দামের মধ্যে। না, আমরা এমন পড়া এমনি ফালারি কর, কি দরকার শুধু শুধু টাকা নষ্ট কর। ঠিক আছে তাহলে চল। কি হলো ভাইয়া, নেবেন না? আসলে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না তো, অন্য এক সময় এসে নেব। সালমা আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম, মন খারাপ করো না। আরে না, মন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমাকে কিনে দিবে। আচ্ছা ঠিক আছে। কেমন আছো মারিয়া? কে আপনি? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেছি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা।
এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম। একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি, আমি তোমার জন্য আনছি। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, বাট তোমাকে বলা হয়নি। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। কি কইতাছেন এসব? আপনারা তো এই এলাকায় আছি বলে আমার মনে হয় না। আপনি আমার কেমনে চিনেন? আরে ওইসব অনেক পুরাতন কথা বলে এখন লাভ। তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। না, আপনি দিলে আমি নিমু কেন? বন্ধু ভেবে, ভালোবাসার মানুষ তো হতে পারি না, বন্ধু তো হতে পারি, তাই না? কিন্তু প্লিজ মারিয়া, কোনো কিন্তু না, তুমি নিলে আমি খুব খুশি হব, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি আসি। ওকে, আবার দেখা হবে আমাদের। দেখো তো শাড়িটা আমারে কেমন দেখাইবো, বানাইবো না আমারে? এটা তো দোকানের শাড়ি, তুমি কোথায় পেয়েছো? সে বাবা থেকে টাকা নিয়েছো তাই না? না না, আব্বা দেন। আব্বা এত টাকা কই পাই? শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে কে? আমি চিনি হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি, আমার নাকি পছন্দ করে। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা ধরে। একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো, তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো হাজবেন্ড আছে, সংসার আছে? জানি তো। তুমি কি রাগ করছো? করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাক, অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? কেন করতেছো কেন? আমার ভুলটা কোন স্যার? জিনিসটা তো আমার পছন্দ, সে যখন দিচ্ছে না করি কেমনে? তুমি আমি কালকে যে শাড়িটা দিয়ে আসবো, আমি তো নিয়ে আনিছি শাড়িটা, গিফটের জিনিস ফেরত দেখেন। যেভাবে নিয়েছো সেভাবে দিয়ে আসবো। আমি কিছু জানি না, কিছু শুনতে চাই না। দেব না, ফির দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছো। দেখা করতে আসো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যায়? একটা মানুষের শখ থাকতে পারে না সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার সব কইরা শাড়িটা দিস। আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো, আমি শাড়ি ফেরত দিব না। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। স্বাদ আল্লাহ কোনো কিচ্ছু থাকবে না। পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, ওর জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করছো। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করবো। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? বলছো তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছো? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে না। যাও তোমার যাও। বেঈমান, প্রতারক। হ্যাঁ আমি বেঈমান, প্রতারক। তুমি যাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে। ওরা যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। ডোন্ট ওয়ারি মাই সান, তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো, কাজের মধ্যে ঢুকে পড়ো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না। কি রে ক্যারেক্টারলেস? তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? সেটা ক্যারেক্টারলেসটাকেই জিজ্ঞাসা কর। আর কত মানুষের সংসার ধ্বংস করবি তুই? সাথে ভদ্রভাবে কথা বল। তুই কি ভালো ব্যবহার করার যোগ্য? সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। ওকে তো আমি ভাইয়া ছাড়ুন। শুনুন, ওর কোনো দোষ নেই, দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসছে, আর সালমা আমার বান্ধবী। মানে? আমি তোমাকে বলেছিলাম এই সব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাইনি। দেখছো এখন কি হইলো? ভাইয়া, সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এই অভিনয়টা করা। ভাইয়া, আপনার স্ত্রী আপনাকে ঠকায় নাই, ভাগ্যের কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা করছে। তার মানে সালমা এর কাছে পরাজিত হয়ে এতদিন মিথ্যা অভিনয় করেছে। সালমা! আদনান তুই? সালমা কোথায়? ঘরেই আছে। তুই আবার আইছিস? সালমার যে এত বড় একটা রোগ হয়েছে, তুই আমাকে জানাতে পারতি। তুই আমাকে জানালি না। আমার চাই নাই তুই এগুলো যাই না, কষ্ট পাস। আচ্ছা সালমা কোথায়? সালমা, সালমা! কেন এমনটা করলে? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন মিথ্যা অভিনয় করে? কেন তুমি আমাকে ভুল বোঝালে? তুমিও তো আমাকে জানাতে পারতে। আসলে আমার মায়া এতটা জড়াই গেছিল, আমি না অনেক ভয় পাইতেছিলাম। তুমি যদি জানতে পারতো আমার একটা কিছু হয়ে যাইবো, তখন তুমি সহ্য করতে পারতাম। বলে সব কষ্ট নিজে বুকে চেপে ধরে রেখে আমাকে তুমি দূরে সরিয়ে দিবে? মেয়ের বাসুম কয়দিন কো, মায়া ভাড়া লাভ আছে। দেখো তোমার কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে নাই, বিশ্বাস করো। তোমার সাথে অভিনয় করার পর আমি অনেক কষ্ট পাইছি, আমি একটা রাত্র ঘুমাইতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যতদিন বাঁচবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো। কথা দাও আমার সাথে সবসময় থাকবে। কথা দিলাম, যে কয়দিন বাঁচি তোমার সাথে বাঁচ, মরতে হলো তোমার বুকে মরবো।